কল্পনা করুন আপনি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন। হঠাৎ কেউ আপনাকে পিছন থেকে ধাক্কা দেয়। আপনি কি রাগে ঘুরে চিৎকার করেন, নাকি আপনি চুপচাপ এগিয়ে যান? কিন্তু আসল প্রশ্ন হল, আপনি কি এই সিদ্ধান্তটি নিয়েছিলেন, নাকি আপনার মন এটি আগে থেকেই নির্ধারণ করে রেখেছিল? আমাদের আচরণ কি আমাদের নিয়ন্ত্রণে আছে, নাকি এটি আমাদের হরমোন, আমাদের জিন এবং আমাদের শৈশবের অভিজ্ঞতার ফলাফল? রবার্ট স্যাপোলস্কির যুগান্তকারী বই আচরণ আমাদের বলে যে আমাদের আজকের আচরণ কেবল মুহূর্তের বিষয় নয়। এটি গত 5 সেকেন্ডের আমাদের শরীরের রসায়ন, গত 5 বছরে আমাদের লালন পালন এবং লক্ষ লক্ষ বছরের মানব বিবর্তনের ফলাফল। কিন্তু সুখবর হল, আমরা আমাদের আচরণ বুঝতে এবং পরিবর্তন করতে পারি। এই ভিডিওতে আমরা সহজ এবং আকর্ষণীয় গল্পের মাধ্যমে আচরণের গভীরে প্রবেশ করব। মস্তিষ্কের স্নায়ু থেকে সমাজের ব্যবস্থা পর্যন্ত এমন একটি যাত্রা যা আপনাকে নিজের সাথে সংযুক্ত করবে। তাই শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ এটি কেবল একটি বৈজ্ঞানিক বই নয়, এটি আপনার ভিতরে লুকিয়ে থাকা উত্তরগুলির একটি আয়না। প্রথম অধ্যায়, সেকেন্ড থেকে মিনিট আগে, আমরা কিছু করার ঠিক আগে কি ঘটে? আপনি কাউকে চিৎকার করেন, ভালোবাসার ঝাপটা দেন, অথবা তাদের সাহায্যের জন্য ছুটে যান। এই সবই মুহূর্তের মধ্যেই ঘটে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সেই মুহূর্তের মাত্র কয়েক সেকেন্ড আগে আপনার মনে ঝড় বয়ে যায়? এই অধ্যায়ে স্যাপোলস্কি ব্যাখ্যা করেছেন, আমরা যখন পদক্ষেপ নিই, তখন আমাদের মস্তিষ্ক কয়েক সেকেন্ড আগে থেকেই সক্রিয় হয়ে ওঠে। কোনো ঘটনা ঘটার সাথে সাথে অ্যামিগডালা ভয় বা রাগের জন্য প্রস্তুত হয়। প্রিফ্রন্টাল কর্টেক্স বিবেচনা করে কি সঠিক এবং কি ভুল, এবং মিরর নিউরনগুলি অন্যদের আবেগকে গ্রহণ করে। এর অর্থ হল আপনার ক্ষুদ্রতম প্রতিক্রিয়াও আপনার মস্তিষ্কের বিভিন্ন অংশের একটি ক্রমাগত ক্রিয়াকলাপ, এবং তাও বিদ্যুৎ গতিতে। স্যাপোলস্কির চাবিতে একটি শক্তিশালী বার্তা রয়েছে, আপনার মস্তিষ্ক প্রোগ্রাম করা যেতে পারে, তবে এটি পুনরায় প্রোগ্রাম করাও যেতে পারে। এর অর্থ হল আপনি যদি বারবার রাগে বিস্ফোরিত হন বা ভয়ে জমে যান, তবে এর অর্থ এই নয় যে আপনি দুর্বল। এর সহজ অর্থ হল আপনার মস্তিষ্কে সেই সংকেতটি চিনতে এবং পরিবর্তন করতে হবে। এবং এটি ধ্যান, অনুশীলন এবং বোঝার মাধ্যমে সম্ভব। আপনি কোনো প্রতিক্রিয়া যন্ত্র নন। তুমি এমন একজন মানুষ যে বুদ্ধিমত্তার সাথে সাড়া দেয়। আর যখন তুমি বুঝতে পারো তোমার আচরণের পেছনে কি আছে, তখন তুমি নিজেকে পরিবর্তন করার শক্তি অর্জন করো। দ্বিতীয় অধ্যায়, হরমোন তৈরির কয়েক ঘন্টা আগে থেকে কয়েকদিন। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু জিনিস হঠাৎ আমাদের বিরক্ত করে, অথচ একই জিনিস অন্য দিনে আমাদের মোটেও প্রভাবিত করে না? এটি আপনাকে অন্যদের সাথে সংযোগ স্থাপন করতে অনুপ্রাণিত করে। স্যাপোলস্কি ব্যাখ্যা করেন যে আচরণের পর্যায় সেই মুহূর্তটির অনেক আগেই নির্ধারিত হয়ে যায়। এর অর্থ কি? যদি আপনি নিজেকে শান্ত রাখেন, ইতিবাচক এবং ভারসাম্যপূর্ণ হতে চান, তাহলে আপনাকে কেবল সেই মুহূর্তটিই নয় বরং তার পূর্ববর্তী সম্পূর্ণ প্রস্তুতির উন্নতি করতে হবে। যেমন আপনার চাপ পরিচালনা করা, ভালো খাওয়া, ভালো ঘুমানো এবং এমন পরিবেশে বসবাস করা যা আপনার হরমোনগুলিকে ব্যাহত করে না। আপনার হরমোনগুলি আপনাকে নিয়ন্ত্রণ করে। তবে আপনি আপনার হরমোনগুলি নিয়ন্ত্রণ করতেও শিখতে পারেন। আপনি এমন ব্যক্তি নন যিনি বিস্ফোরিত হন, বরং একজন মাস্টারমাইন্ড যিনি বিজ্ঞতার সাথে সাড়া দেন। তৃতীয় অধ্যায়, কয়েক মাস আগে, স্নায়বিক বিকাশ এবং অভিজ্ঞতা। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন একজন ব্যক্তি একটি ছোট জিনিসের জন্য ভেঙে পড়ে, অন্যদিকে অন্যজন সমানভাবে গুরুত্বপূর্ণ প্রতিকূলতার মুখেও হাসতে থাকে? পার্থক্যটি মনকে প্রশিক্ষণ দেওয়ার মধ্যে নিহিত। এবং প্রশিক্ষণ কেবল একদিন নয়, এটি সপ্তাহ, মাস এবং বছর সময় নেয়। এই অধ্যায়ে স্যাপোলস্কি ব্যাখ্যা করেন যে অতীতের অভিজ্ঞতা এবং স্নায়বিক বিকাশ আমাদের আচরণ গঠনে প্রধান ভূমিকা পালন করে। তোমার মস্তিষ্ক হল উদ্দেশ্য যোগ করে তৈরি একটি ভবনের মতো। প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি অভ্যাস, প্রতিটি চিন্তাভাবনা একটি ইটের মতো। যখন তুমি বারবার কোন কিছুর প্রতি প্রতিক্রিয়া দেখাও, তখন তোমার মস্তিষ্কের সেই পথটি আরও শক্তিশালী হয়ে ওঠে। স্যাপোলস্কি এটাকে নিউরনের প্রক্রিয়া বলে, আগুন, তার আর তার। অর্থাৎ তুমি প্রতিদিন যে চিন্তাভাবনা এবং প্রতিক্রিয়াগুলি পুনরাবৃত্তি করো তা অভ্যাসে পরিণত হয়। উদাহরণস্বরূপ, যদি কেউ শৈশব থেকেই ভয় এবং হুমকির পরিবেশে বেড়ে ওঠে,
তাহলে তার মস্তিষ্ক নিরাপত্তার জন্য আরও প্রতিক্রিয়াশীল হতে শিখেছে। আর যদি কেউ ভালোবাসা, বোঝাপড়া এবং শ্রদ্ধার মধ্যে বেড়ে ওঠে, তাহলে তার মস্তিষ্ক শান্তভাবে এবং চিন্তাভাবনা করে প্রতিক্রিয়া জানাতে শিখেছে। তাই পরের বার যখন কেউ বলে, তুমি সব সময় রাগান্বিত বা তুমি খুব আবেগপ্রবণ, তখন বলো, না, এটা শুধু আমার চিন্তাভাবনার ধরন, যা আমি পরিবর্তন করতে পারি। এটাই স্যাপোলস্কির সবচেয়ে চিত্তাকর্ষক বার্তা। তোমার মস্তিষ্ক নমনীয়, প্লাস্টিকের মতো পুনর্গঠিত। এর মানে হল যে তুমি রাগান্বিত, লাজুক বা ভীতু যাই হও না কেন, এগুলো স্থায়ী ট্যাগ নয়। তুমি তোমার অতীত অভিজ্ঞতাগুলিকে পুনর্ব্যাখ্যা করে তোমার মস্তিষ্ককে পুনরায় প্রোগ্রাম করতে পারো। কি করো? নতুন অভিজ্ঞতা অর্জন করো। তোমার আরাম অঞ্চল থেকে বেরিয়ে এসো। আমি পরিবর্তন করতে পারি, এই নতুন মানসিকতা গ্রহণ করুন। আপনার মস্তিষ্ককে শান্ত থাকতে, ভাবতে এবং তারপর প্রতিক্রিয়া জানাতে শেখান। কারণ প্রতিবার যখন আপনি নতুন স্নায়বিক পথ তৈরি করেন, তখন আপনি পুরানো ধরনগুলি ভেঙে ফেলেন। আজ আপনি যা, তা আপনার অভিজ্ঞতার ফলাফল হতে পারে। কিন্তু আগামীকাল আপনি যা হবেন, তা আপনার সিদ্ধান্তের ফলাফল হবে। আপনার মন কোনো কারাগার নয়, এটি একটি খোলা বই যা আপনি আবার লিখতে পারেন। তাই পরের বার যখন আপনি কোনো পরিস্থিতিতে পড়বেন, তখন নিজেকে জিজ্ঞাসা করুন, এটি কি আমি, অথবা আমি আমার পুরানো স্নায়বিক ধরন, এবং তারপরে পরিবর্তন করার সিদ্ধান্ত নিন। চতুর্থ অধ্যায়, বয়ঃসন্ধি, কিশোর মস্তিষ্ক। আপনি কি কখনো কোনো কিশোরকে দেখেছেন? কখনো খুব খুশি, কখনো রাগান্বিত। আমরা কখনো কখনো নিজেদের বুঝতে অক্ষম। কিন্তু কেন? বয়ঃসন্ধিকালে আমরা এত বিভ্রান্ত কেন? উত্তরটি তিনটি মস্তিষ্কের মধ্যে নিহিত। এই অধ্যায়ে স্যাপোলস্কি ব্যাখ্যা করেছেন যে কিশোর মস্তিষ্ক কাঁচা মাটির মতো, দ্রুত গঠন এবং ভাঙন। কিশোর মন অস্থির অবস্থায় থাকে। এই বয়সে মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, প্রিফ্রন্টাল কর্টেক্স, সম্পূর্ণরূপে বিকশিত হয়নি। এই অংশটি আমাদের শেখায় কোনটা ঠিক, কোনটা ভুল, কখন থামতে হবে, কখন এগিয়ে যেতে হবে এবং কিভাবে আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু এই অংশটি অসম্পূর্ণ থাকায় কিশোরদের মধ্যে আবেগপ্রবণ সিদ্ধান্তগুলি বেশি দেখা যায়। ঝুঁকি নেওয়ার প্রবণতা বৃদ্ধি পায় এবং মেজাজের পরিবর্তন সাধারণ হয়ে ওঠে। স্যাপোলস্কি বলেন, কিশোর মস্তিষ্ক সম্পূর্ণরূপে কার্যকরী অ্যাক্সিলারেটর সহ একটি গাড়ির মতো, কিন্তু ব্রেক এখনও তৈরির অধীনে থাকে। অর্থাৎ গতি আছে, কিন্তু ব্রেকগুলি এখনও শেখা হয়নি। বয়ঃসন্ধিকালে এত নাটকীয়তা কেন? টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেনের হরমোন বিস্ফোরণ শরীর এবং নড়াচড়া উভয় ক্ষেত্রেই পরিবর্তন আনে। একটি পরিচয় সংকট, আমি কে, এই প্রশ্নটি মনের মধ্যে ক্রমাগত স্থির থাকে। সমবয়সীদের চাপ অন্যদের মতো হওয়ার দৌড়কে ইন্ধন যোগায়। এই সব কিছুর মাঝে কিশোর কিশোরীরা মনে করে যেন পৃথিবী তাদের বোঝে না, এবং তারা নিজেরাই নিজেদের বোঝে না। ধরুন, কিশোর মস্তিষ্ক ভেঙে পড়েনি, এটি নির্মাণাধীন। এর মানে হল যে আপনি যদি কিশোর হন, তাহলে আতঙ্কিত হবেন না। আপনি একা নন। এবং যদি আপনি একজন অভিভাবক হন, তাহলে বুঝতে হবে যে ধৈর্য এবং যোগাযোগ রাগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিশোর মস্তিষ্ককে পরিচালিত করতে পারে এমন টিপস, আত্মসচেতনতা বৃদ্ধি করুন। আপনার চিন্তাভাবনা এবং অনুভূতিগুলি লিখুন। সেগুলি বুঝুন। আবেগ নিয়ন্ত্রণ শিখুন। প্রতিক্রিয়া করার আগে বিরতি নিন। চিন্তা করুন। স্বাস্থ্যকর অভ্যাস গ্রহণ করুন। ভালো ঘুম, সঠিক খাবার এবং শারীরিক কার্যকলাপ দিয়ে আপনার মনকে শান্ত রাখুন। নির্দেশনা নিন। আপনার বিশ্বাসী কারো সাথে কথা বলুন। যদি আপনি এখনই বিভ্রান্ত হন, মনে রাখবেন, আপনি কোনো গোলমালকারী নন। আপনি একজন হয়ে উঠছেন। এই কিশোর বয়স আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে, যদি আপনি এটি বোঝেন এবং নিজের উপর একটু আত্মবিশ্বাস রাখেন। যদি আপনি একজন কিশোর হন, তাহলে নিজেকে বিচার করা বন্ধ করুন। এবং যদি আপনি একজন কিশোরকে চেনেন, তাহলে তাদের বোঝার চেষ্টা করুন। কারণ যখন একটি কিশোর মস্তিষ্ক বুদ্ধিমান হয়ে ওঠে, তখন এটি পৃথিবীকে বদলে দিতে পারে। পঞ্চম অধ্যায়, শৈশব, ভিত্তি তৈরি করা। কল্পনা করুন যে একটি শিশু কথা বলতেও পারে না, সে বড় হয়ে একজন শান্ত নেতা হয়ে ওঠে।
আরেকটি শিশু ক্রমাগত ভীত এবং খিটখিটে থাকে। জন্মের সময় কি এই সবকিছুই নির্ধারিত হয়, নাকি শৈশবে তারা যা দেখেছে, শুনেছে এবং অভিজ্ঞতা অর্জন করেছে তা তাদের ভবিষ্যৎ গঠন করে? এই অধ্যায়ে স্যাপলস বলেছেন, প্রাথমিক শৈশব কেবল শৈশব নয়। এটি আপনার জীবনের নীলনকশা। এর অর্থ হল শৈশব কেবল স্মৃতি দ্বারা গঠিত হয় না, তাদের সমগ্র জীবন এর উপর নির্ভর করে। যখন একটি শিশু জন্মগ্রহণ করে, তখন তাদের মস্তিষ্কে লক্ষ লক্ষ নিউরন থাকে, কিন্তু তারা সংযুক্ত থাকে না। তাদের নেটওয়ার্ক তাদের অভিজ্ঞতা দ্বারা গঠিত হয়। স্যাপোলস্কি ব্যাখ্যা করেন যে একটি শিশুর মস্তিষ্ক একটি স্পঞ্জের মতো। এটি সবকিছু শোষণ করে। অর্থাৎ, যদি এটি ভালোবাসা পায়, তবে এটি বিশ্বাস তৈরি করতে শেখে। যদি এটি ভয় এবং সহিংসতার শিকার হয়, তাহলে ভয় তার মৌলিক প্রোগ্রামিং হয়ে ওঠে। ধরুন একটি শিশু প্রতিদিন তাদের বাড়িতে মারামারি দেখতে পায়। তাদের মস্তিষ্ক শিখে যে পৃথিবী একটি বিপজ্জনক জায়গা। তারা বড় হওয়ার সাথে সাথে একই শিশুটি আত্মরক্ষামূলক হয়ে ওঠে, তারা রাগান্বিত বা একাকী হয়ে উঠতে পারে। তবে যদি একটি শিশু নিরাপদ, সুরক্ষিত এবং সোনা বোধ করে, তবে তাদের মস্তিষ্ক নিজেদের এবং বিশ্বকে বিশ্বাস করতে শেখে। স্যাপোলস্কি বলেন, আপনার শৈশব জীবন যত দুর্ভাগ্যজনক হবে, শান্তির জন্য লড়াই করা আপনার মস্তিষ্কের পক্ষে তত কঠিন হবে। শৈশবের চাপ, দারিদ্র্য, সহিংসতা বা অবহেলা সবই স্ট্রেস হরমোন কর্টিসল বৃদ্ধি করে। যদি একটি শিশু প্রতিদিন ভয় পায়, তাহলে তাদের মস্তিষ্কের ভয় কেন্দ্র অ্যামিগডালা দ্রুত বিকশিত হয় এবং চিন্তাশীল মস্তিষ্ক প্রিফ্রন্টাল কর্টেক্স ধীর হয়ে যায়। এর ফলে আজীবন প্রতিক্রিয়াশীল শিশু হতে পারে, চিন্তা করার আগে প্রতিক্রিয়া দেখায় এবং বিশ্বাস করতে অক্ষম হয়। সবচেয়ে শক্তিশালী বিষয় হল স্যাপোলস্কি আশায় পূর্ণ। তিনি বলেন, আপনার শৈশব আপনাকে গঠন করতে পারে, কিন্তু এটি আপনাকে সংজ্ঞায়িত করতে বাধ্য করে না। আপনার শৈশব আপনার পথ নির্ধারণ করতে পারে, কিন্তু আপনি নিজের গন্তব্য বেছে নিতে পারেন। অর্থাৎ, যদি আপনি শৈশবের যন্ত্রণার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে আপনি তা বুঝতে পারবেন এবং ধ্যান, থেরাপি এবং নতুন অভিজ্ঞতার মাধ্যমে আপনার মস্তিষ্ককে পুনরায় প্রশিক্ষণ দিতে পারবেন। নিজেকে পুনর্নির্মাণ করা মানে নিজেকে পুনর্নির্মাণ করা। পুনর্নির্মাণ করা মানে নিজেকে সেই ভালোবাসা, নিরাপত্তা এবং সম্মান দেওয়া যা আপনার প্রয়োজন ছিল কিন্তু আপনি পাননি। এখন আপনি নিজেকে তা দিতে পারেন। নিজেকে ক্ষমা করা, নিজের সাথে দয়ার সাথে কথা বলা, আবেগগতভাবে নিজেকে আলিঙ্গন করা, এই সব কিছুই আপনার মস্তিষ্ককে সুস্থ করে তোলে। যদি আপনার শৈশব অন্ধকার ছিল, তাহলে আপনি অন্যদের জন্য পথ আলোকিত করার মোমবাতি হয়ে উঠতে পারেন। আপনি ভেঙে পড়েননি। আপনি গভীর এবং পরিবর্তন গভীরতা থেকে আসে। আপনার অতীত আপনার শক্তি হয়ে উঠতে পারে, যদি আপনি এটি বুঝতে শিখেন। তাই পরের বার যখন আপনি আপনার রাগ, ভয় বা অবাঞ্ছিত অভ্যাস লক্ষ্য করবেন, তখন নিজেকে মারবেন না। কখন সেই বীজ বপন করা হয়েছিল তা ভেবে দেখুন, এবং তারপর সিদ্ধান্ত নিন কোন মাটিতে আপনি কোন বীজ বপন করতে চান। আপনার শৈশব ছিল আপনার গল্পের প্রথম অধ্যায়, কিন্তু শেষ নয়। ষষ্ঠ অধ্যায়, জন্মপূর্ব পরিবেশ, এমনকি শুরু হয় আপনার রাগ, আপনার ভয়, আপনার স্থিতিস্থাপকতা। আপনি এই পৃথিবীতে আসার আগেই কি সবকিছু শুরু হয়েছিল? অদ্ভুত শোনাচ্ছে, তাই না? কিন্তু বিজ্ঞান আমাদের বলে যে মানুষের আচরণ জন্মের আগেই তৈরি হতে শুরু করে, কেবল পরে নয়। এই অধ্যায়ে স্যাপোলস ব্যাখ্যা করেছেন যে একটি শিশুর মস্তিষ্ক এবং আচরণের বীজ বপন করা হয় যখন একটি শিশু মায়ের গর্ভে থাকে। মায়ের গর্ভে বেড়ে ওঠা একটি শিশু কোনো ফাঁকা স্লেট নয়। এটি প্রতিটি আবেগ, প্রতিটি হরমোন এবং প্রতিটি সংকেত অনুভব করে, তা সে সুখ হোক বা চাপ। স্যাপোলস বলেন, গর্ভ হল যেখানে জীবনই শুরু হয়, জীবনের গল্পটি মায়ের গর্ভেই শুরু হয়। একটি গবেষণায় দেখা গেছে যে যেসব শিশুর মা ভূমিকম্প বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছেন, তাদের আযুষ্কাল ভালো ছিল। এই শিশুদের উচ্চ স্তরের উদ্বেগ, দুর্বল আবেগ নিয়ন্ত্রণ এবং আচরণগত সমস্যা দেখা গেছে। কেন? কারণ মায়ের উদ্বেগ এবং চাপ শরীরে কর্টিসল হরমোনের স্ট্রেস হরমোন বৃদ্ধি করে, এবং এই হরমোন শিশুর বিকাশমান মস্তিষ্কে সঞ্চারিত হয়। যদি মা খুশি, শান্ত এবং ভারসাম্যপূর্ণ হন, তাহলে শিশুর স্নায়ুতন্ত্র স্থিতিশীল হয়ে ওঠে। যদি মা দুঃখী হন,
যদি মা ভীত বা চাপগ্রস্ত হন তাহলে শিশুটি নিরাপত্তাহীন বোধ করে। ধরুন কি বলেন না যে সবকিছুই মায়ের দোষ, বরং তিনি ব্যাখ্যা করেন যে একজন মহিলার মানসিক এবং শারীরিক স্বাস্থ্য সরাসরি তার ভবিষ্যৎ জীবনকে গঠন করে। তিনি যা খান, কিভাবে জীবনযাপন করেন এবং কিভাবে অনুভব করেন, সবকিছুই তার সন্তানের কাছে সঞ্চারিত হয়। পুষ্টির ঘাটতি মস্তিষ্কের বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে। ঘুমের অভাব মায়ের মনে চাপ বাড়াতে পারে। দ্বন্দ্ব, দারিদ্র্য এবং সহিংসতা যা ভ্রূণে সঞ্চারিত হয়, প্রসবপূর্ব চাপকে বহুগুণে বৃদ্ধি করে। ধরুন কি বলেন যে আমরা কেবল আমাদের জিন দ্বারা নয় বরং তাদের পরিবেশগত প্রভাব দ্বারাও গঠিত হই এবং এই প্রক্রিয়াটি গর্ভ থেকেই শুরু হয়। এর অর্থ কি সবকিছু পূর্ব নির্ধারিত? একেবারেই না। ধরুন কি আশার কথাও বলেন। তিনি বলেন যে প্রসবপূর্ব প্রভাব কেবল শুরু, পুরো ভবিষ্যৎ নয়। প্রাথমিক অসুবিধাগুলি ঝুঁকি বাড়ায়, ভাগ্য নয়। প্রাথমিক অসুবিধা কেবল ঝুঁকি বাড়ায়, ভাগ্য নয়। আপনি কি করতে পারেন? সচেতনতা। গর্ভাবস্থাকে চিকিৎসার দায়িত্ব নয় বরং মানসিক ও সামাজিক দায়িত্ব হিসেবে বিবেচনা করুন। সমর্থন, মাকে একা ছেড়ে যাবেন না। মানসিক, আর্থিক এবং শারীরিক সহায়তা অপরিহার্য। ভালোবাসা এবং শান্তি অপরিহার্য। যদি মা ভালোবাসা, শ্রদ্ধা এবং সান্ত্বনা পান, তাহলে শিশুটিও একটি সুস্থ ও সুখী মন নিয়ে আসবে। একটি প্রেরণাদায়ক স্পর্শ। একজন মায়ের মনে যা কিছু ঘটছে তা কেবল তার মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি একটি নতুন জীবনের ভিত্তি স্থাপন করছেন। তাই যখন আপনি একটি শিশুকে হাস্যোজ্জ্বল এবং শান্তিতে ভরা দেখেন, তখন জেনে রাখুন যে সম্ভবত তাদের মা তাদের হাসি দেওয়ার জন্য তার নিজের ভয় সহ্য করেছেন। একজন মা কেবল জন্ম দেন না, তিনি গর্ভে তাদের পুরো জীবনের স্ক্রিপ্ট লেখেন। এবং মনে রাখবেন, প্রতিটি শিশু একটি গল্প নিয়ে আসে, কিন্তু সেই গল্পটি তাদের মায়ের গর্ভের মধ্যেই শুরু হয়। সপ্তম অধ্যায়, জিন এবং আচরণ, প্রকৃতি, লালন পালন এবং তার বাইরে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ শান্ত এবং অন্যরা স্বল্পমেজাজি জন্মগ্রহণ করে? কেউ কেউ শৈশব থেকেই সাহসী, আবার কেউ কেউ একটু ভীতু। এই সব কি তাদের জিনে লেখা আছে? এই অধ্যায়ে স্যাপলস এই প্রশ্নটি উত্থাপন করেছেন, আমরা কি আমাদের জিনের কারণে, নাকি আমাদের পরিবেশের কারণে? প্রকৃতি কি একজন ব্যক্তির সহজাত গুণাবলীকে গঠন করে, নাকি লালন পালন এবং অভিজ্ঞতা তাকে গঠন করে, তা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। যাই হোক, স্যাপলস এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি, বরং বলেন, এটি প্রকৃতি বনাম লালন পালন নয়। এটি লালনের মাধ্যমে প্রকৃতি, অর্থাৎ জিনগুলি তখনই কার্যকর হয় যখন তারা সঠিক বা ভুল পরিবেশ পায়। কল্পনা করুন আপনার দুটি আমের বীজ আছে। উভয়ই অভিন্ন। কিন্তু যদি একটি বীজ উর্বর মাটিতে রোপণ করা হয়, সূর্যালোক, জল এবং যত্ন দেওয়া হয়, তবে এটি একটি সবুজ গাছে পরিণত হয়। যদি অন্য বীজটি শুকনো, পাথুরে মাটিতে ফেলে দেওয়া হয়, তাহলে তা হয় বৃদ্ধি পায় না হয় অসম্পূর্ণ থেকে যায়। বীজ মানে জিন আর মাটি মানে পরিবেশ। তোমার কাছে আগ্রাসনের জিন থাকতে পারে, কিন্তু যদি তুমি ভালোবাসার আশীর্বাদ পাও, যদি আমরা সহনশীলতা এবং শান্তির পরিবেশের সংস্পর্শে আসি, তাহলে সেই জিন কখনই সক্রিয় হবে না। জিন আমাদের একটি নির্দিষ্ট সম্ভাবনা দেয় কিন্তু আমাদের ভাগ্য নির্ধারণ করে না। ধরুন, জিন বন্দুক বোঝায়, কিন্তু পরিবেশ ট্রিগার টানে। অর্থাৎ জিন তুমি কি হতে পারো তা নির্ধারণ করে, কিন্তু পরিবেশ নির্ধারণ করে তুমি কি হবে। আচরণগত জেনেটিক্স আচরণকে কিভাবে প্রভাবিত করে? কিছু জিন তোমাকে সামাজিক করে তোলে। অন্যান্য জিনের আবেগপ্রবণ আচরণের প্রবণতা থাকতে পারে, কিন্তু বাইরে থেকে ট্রিগার হলে এগুলো সবই সক্রিয় হয়। এটি একটি শক্তিশালী বার্তা পাঠায়, তোমার জিনগত গঠন নির্বিশেষে, তুমি তোমার পছন্দ, তোমার পরিবেশ এবং তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে পরিবর্তন করতে পারো। এপিজেনেটিক্স আমাদের বলে যে তোমার জিনের একটি তালা আছে, এবং তোমার অভিজ্ঞতা, চিন্তাভাবনা এবং জীবনধারা সেই তালাগুলো খুলতে বা বন্ধ করতে পারে। তোমার পূর্বপুরুষরা যা ভোগ করেছিলেন তা তোমার জিনে থাকতে পারে, কিন্তু তুমি সেই চক্র ভাঙতে পারো। ধ্যান, করুণা এবং ইতিবাচক অভিজ্ঞতা সবই তোমার জিনের প্রকাশ পরিবর্তন করতে পারে। ব্যবহারিক তাৎপর্য,
1. বিচার এড়িয়ে চলুন। কাউকে বলবেন না যে তারা রাগান্বিত হয়ে জন্মেছে অথবা তারা কখনই বদলাবে না। 2. আত্মসচেতনতা। যদি আপনি কিছু প্রবণতা চিনতে পারেন, যেমন সহজেই ভীত বা বিরক্ত হওয়া, তাহলে সেগুলি চিনুন এবং সেগুলি পরিবর্তন করার পরিকল্পনা করুন। পরিবেশ, মানুষ এবং আপনার মধ্যে সেরাটি বের করে আনা অভিজ্ঞতাগুলি বেছে নিন। আপনার ডিএনএ আপনার গল্পের শুরু, শেষ নয়। আপনার জন্ম আপনার সম্ভাবনা, আপনার পরিচয় নয়। আপনি আপনার জিনে যা লেখা আছে তা নন। আপনি প্রতিদিন যা বেছে নেন তা। তাই পরের বার যখন কেউ আপনাকে বলে যে আপনি এইরকম, তখন হেসে বলুন, হয়তো আমি ছিলাম, কিন্তু এখন আমি জানি আমি কে হতে পারি, কারণ জিনগুলি কেবল বীজ বপন করে। বিবর্তন আপনার নিজের কাজ। অধ্যায় 1। কেন আমরা এইভাবে আচরণ করার জন্য বিবর্তিত হয়েছি। কল্পনা করুন যদি হঠাৎ আপনার সামনে একটি সিংহ উপস্থিত হয়, তাহলে আপনার শরীর জিজ্ঞাসা না করেই দৌড়াবে। কিন্তু যদি কেউ আপনার দিকে তাকায়, তাহলে আপনি ভিতরে ভিতরে রাগে জ্বলে উঠবেন। কেন? আমাদের আচরণে এই পার্থক্য কেন? উত্তর হল বিবর্তন। এই অধ্যায়ে স্কোল ব্যাখ্যা করেছেন যে মানুষের আচরণের প্রতিটি দিক লক্ষ লক্ষ বছরের বিবর্তনীয় ইতিহাস থেকে উদ্ভূত। বিবর্তনের প্রকৃত অর্থ কি? বিবর্তন কেবল প্রাণীদের শারীরিক চেহারা পরিবর্তন করে না, বরং তাদের মস্তিষ্ক এবং আচরণকেও গভীরভাবে প্রভাবিত করে। আমরা সেই কাজগুলি করি যা আমাদের পূর্বপুরুষদের বেঁচে থাকতে সাহায্য করেছিল। তাহলে আমরা কেন সামাজিক গ্রহণযোগ্যতা খুঁজি? কেন আমরা মিথ্যা বলি? কেন আমরা ভয় পাই? এবং কেন আমরা ভালোবাসি? কারণ এই সমস্ত জিনিসগুলি আমাদের পূর্বপুরুষদের বেঁচে থাকতে এবং পরবর্তী প্রজন্ম তৈরি করতে সাহায্য করেছিল। ডারউইন বলেছিলেন যোগ্যতমের বেঁচে থাকা। কিন্তু এখানে যোগ্যতম বলতে কেবল সবচেয়ে শক্তিশালী নয়, বরং যারা তাদের পরিবেশের সাথে সবচেয়ে ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারে তাদেরও বোঝায়। যারা অন্যদের সাথে সহযোগিতা করে এবং ছোট ছোট ইঙ্গিত বোঝে তারা বেঁচে থাকবে। এই কারণেই মানুষ সহানুভূতি, অপরাধবোধ, সহযোগিতা এবং এমনকি লজ্জার মতো আবেগ বিকশিত হয়েছিল। উদাহরণস্বরূপ, আমরা কেন মিথ্যা বলতে শিখেছি? আপনি হয়তো ভাবতে পারেন যে মিথ্যা বলা খারাপ, এবং তাই। কিন্তু সাপোটস্কি ব্যাখ্যা করেন যে কখনো কখনো মিথ্যা বলা বেঁচে থাকার কৌশল ছিল। কল্পনা করুন একটি উপজাতি বংশের একজন মানুষ খাবার লুকিয়ে রেখেছিল। যদি সে মিথ্যা বলে বেঁচে থাকে, তাহলে সে পরবর্তী সময়ের জন্য খাবার সুরক্ষিত করেছিল। এর অর্থ এই নয় যে আমাদের মিথ্যা বলা উচিত। তবে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে কিছু খারাপ অভ্যাসও বিবর্তনীয় হাতিয়ার। এখন আমাদের কাজ হল সেগুলি বোঝা এবং সঠিক পথে পরিচালিত করা। আমরা কেন উপজাতি ভিত্তিক? আমরা মানুষ লক্ষ লক্ষ বছর ধরে ছোট ছোট গোষ্ঠী এবং উপজাতিতে বাস করছি। এই কারণেই আজও আমরা আমাদের নিজস্ব মানুষের সাথে সংযুক্ত বোধ করি, অপরিচিতদের থেকে নিজেদের দূরে সরিয়ে রাখি এবং গোষ্ঠীগত পরিচয় বজায় রাখার জন্য অনেক চেষ্টা করি। এটি কখনো কখনো আমাদের ভালোবাসা এবং আত্মীয়তা দেয়, এবং কখনো কখনো পক্ষপাত, বর্ণবাদ এবং সহিংসতার দিকে পরিচালিত করে। সাপোটস্কি বলেন যে বিবর্তন আমাদেরকে আমাদের উপজাতির সাথে সংযুক্ত করেছে, কিন্তু এখন আমাদের মানবতার উপজাতির সাথে সংযোগ স্থাপন করতে শিখতে হবে। আমাদের আচরণের পিছনের নকশা লক্ষ লক্ষ বছর পুরনো, কিন্তু আজকের পৃথিবী সম্পূর্ণ নতুন। আজ আমরা পর্দার জন্য ঝগড়া করি, মিমে রেগে যাই, আর ট্রাফিকের মধ্যে আতঙ্কিত হই। কিন্তু আমাদের মস্তিষ্ক এখনও জঙ্গলে বিপদ অনুভব করার জন্য তৈরি। এই অমিলই আজকের উদ্বেগ, চাপ এবং আচরণগত সমস্যার মূল। তাহলে সমাধান কি? স্যাপোলস্কির বার্তা স্পষ্ট: বিবর্তন আপনাকে একটি মৌলিক টুলকিট দিয়েছে, কিন্তু এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কখন এবং কিভাবে সেই টুলকিট ব্যবহার করবেন। ধ্যান আপনাকে প্রতিক্রিয়া দেখাতে বাধা দিতে পারে, ঠিক যেমন সহানুভূতি আপনাকে আপনার গোত্রের বাইরের লোকদের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে, এবং ঠিক যেমন শেখা আপনাকে আপনার পুরানো নকশা পরিবর্তন করার শক্তি দেয়, তেমনি আপনার মস্তিষ্ক লক্ষ লক্ষ বছরের কোডিং থেকে তৈরি। কিন্তু আজ আপনার এটি পুনর্লিখনের ক্ষমতা আছে। আপনার পূর্বপুরুষরা বেঁচে থাকার জন্য বেঁচেছিলেন। আপনি এখন উদ্দেশ্যের জন্য বাঁচতে পারেন। আপনি কেবল বিবর্তনের পণ্য নন, আপনি নিজের বিবর্তন তৈরি করতে পারেন।
তাই পরের বার যখন আপনি রাগ, ভয় বা ঈর্ষার দ্বারা পরাজিত হবেন, তখন থেমে চিন্তা করুন, এই আচরণ কি সাম্প্রতিক নাকি হাজার হাজার বছরের প্রোগ্রামিংয়ের পণ্য। নবম অধ্যায়, আমাদের বনাম তাদের উপজাতিবাদের জীববিজ্ঞান। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন আমরা অদ্ভুত বোধ করি যখন কেউ আমাদের থেকে আলাদা দেখায়, ভিন্নভাবে চিন্তা করে অথবা ভিন্ন পোশাক পরে? এই বিচার কোথা থেকে আসে? এর উত্তর আমাদের মস্তিষ্কের উপজাতিগত তারের মধ্যে নিহিত। এই অধ্যায়ে রবার্ট স্যাপোলস্কি ব্যাখ্যা করেছেন যে আমাদের মস্তিষ্ক বিবর্তনীয়ভাবে মানুষকে আমরা এবং তাদের অর্থাৎ আমরা বনাম ধর্ম এই দুই ভাগে ভাগ করার জন্য তৈরি করা হয়েছে। কল্পনা করো তুমি এমন একটি গ্রামে বাস করো যেখানে কেবল তোমার জাত, ভাষা এবং পোশাকই প্রাধান্য পায়। একদিন একজন অপরিচিত ব্যক্তি আসে। একটি ভিন্ন উপভাষা, একটি ভিন্ন মুখ, ভিন্ন পোশাক। হঠাৎ সন্দেহ জাগে, এই ব্যক্তি কে? কেন সে আমাদের মতো নয়? আমার কি তাকে বিশ্বাস করা উচিত নাকি নয়? এই সন্দেহ তোমার নিজের অভিজ্ঞতা থেকে নয়, বরং হাজার হাজার বছর ধরে বিদ্যমান একটি পুরানো বিবর্তনীয় ভয় থেকে উদ্ভূত। উপজাতিবাদ মস্তিষ্কে কিভাবে কাজ করে? স্যাপোলস্কি বলেন, আমাদের মস্তিষ্ক মিলিসেকেন্ডের মধ্যেই সিদ্ধান্ত নেয় যে আমাদের সামনের ব্যক্তিটি আমাদের নিজের নাকি অপরিচিত। এই বিচার মুখের বৈশিষ্ট্য, ত্বকের রং, ভাষা, স্বর এবং শারীরিক ভাষার উপর ভিত্তি করে। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, আমরা এই সমস্ত সিদ্ধান্ত চিন্তা না করেই নিই। এই ওস বনাম ধাম আমরা কোথা থেকে উদ্ভূত হয়েছিল? প্রাচীনকালে বেঁচে থাকার জন্য মানুষকে ছোট ছোট দল বা উপজাতিতে থাকতে হতো। এই গোষ্ঠীগুলির মধ্যে আমরা একে অপরকে রক্ষা করতাম। সেই বহিরাগতদের হুমকি হিসেবে বিবেচনা করা হতো। বিবর্তন আমাদের নিজেদেরকে রক্ষা করতে এবং বহিরাগতদের থেকে সতর্ক থাকতে শিখিয়েছিল। সমস্যা হল আজকের আধুনিক বিশ্বে সেই বহিরাগতরা আর হুমকি নয়, কিন্তু আমাদের মস্তিষ্ক এখনও একইভাবে প্রতিক্রিয়া দেখায়। উদাহরণস্বরূপ, একটি ফুটবল ম্যাচে দুটি দল থাকে, ভারত বনাম পাকিস্তান। এমনকি একজন সাধারণ ভক্ত এমন প্রতিক্রিয়া দেখায় যেন তার নিজের জীবন সেই ম্যাচের উপর নির্ভর করে। আমাদের দলকে জিততে হবে, তাদের দল মানে শত্রু। কেন? কারণ এটি কেবল একটি খেলা নয়, এটি একটি উপজাতি পরিচয়ে পরিণত হয়েছে। আমরা মানে আমাদের পরিচয়, তারা মানে হুমকি। জীববিজ্ঞান আমাদের কি বলে? স্যাপোলস্কি ব্যাখ্যা করেন যে যখন আমরা আমাদের দলের লোকদের দেখি, তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন এবং অক্সিটোসিনের মতো রাসায়নিক নিঃসৃত হয়, যা বন্ধন এবং বিশ্বাস করে তোলে। কিন্তু যখন আমরা আমাদের দলের কাউকে দেখি, তখন ভয় এবং আগ্রাসন সক্রিয় হয়, যেন তারা শত্রু। এর অর্থ হল আমাদের মস্তিষ্ক আক্ষরিক অর্থেই আমাদের এবং তাদের জন্য আলাদাভাবে কাজ করে। সমস্যা কোথায়? এই পক্ষপাত ধর্মের মধ্যে দ্বন্দ্ব, বর্ণ বৈষম্য এবং দেশগুলির মধ্যে যুদ্ধ তৈরি করে। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হল, কখনো কখনো আমরা তাদের এতটাই অমানবিক করে ফেলি যে আমরা তাদের কষ্ট অনুভবও করি না। আমরা কিভাবে এই চিন্তাভাবনা পরিবর্তন করতে পারি? স্যাপোলস্কি বলেন যে আমরা কেবল এটি বোঝার মাধ্যমেই উপজাতি পক্ষপাত পরিবর্তন করতে পারি। এক্সপোজার থেরাপির কয়েকটি সেশন, যখন আমরা আমাদের দলের লোকদের সাথে দেখা করি, তখন আমাদের মস্তিষ্ক তাদের প্রতি নরম হতে শুরু করে। ভাগ করা লক্ষ্য, যখন দুজন প্রতিপক্ষ একই দলে থাকে, তখন আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য অদৃশ্য হয়ে যায়। সহানুভূতি প্রশিক্ষণ, নিজেকে অন্যের জুতায় ফেলে। আপনার মস্তিষ্ক আপনাকে আমাদের বনাম তাদের দৃষ্টিকোণ থেকে চিন্তা করার জন্য তৈরি করেছে। কিন্তু এখন সময় এসেছে একটি নতুন উপজাতি তৈরি করার, যেখানে প্রতিটি মানুষ আমরা। একজন সত্যিকারের মানুষ হল সেই ব্যক্তি যে তার দিগন্ত প্রসারিত করতে পারে এবং প্রতিটি মুখের মধ্যে তার নিজস্ব মুখ দেখতে পারে। পরের বার যখন তুমি কারো থেকে আলাদা বোধ করবে, তখন নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করো, এটা কি সত্যিকারের হুমকি নাকি আমার মস্তিষ্কে কেবল একটি বিবর্তনীয় বিভ্রম? অধ্যায় 10, শ্রেণীবিন্যাস, আচরণের উপর মর্যাদার প্রভাব। তুমি কি কখনো লক্ষ্য করেছ যে যখন একজন ব্যক্তি উচ্চতর পদে পৌঁছায়, তখন তার আচরণ পরিবর্তিত হয়? যে ব্যক্তি একসময় নম্র ছিল সে এখন একটু অহংকার নিয়ে কথা বলতে শুরু করে। কেন? কারণ ক্ষমতা,
বা মর্যাদা আমাদের মস্তিষ্কের তারের পরিবর্তন করে। এই অধ্যায়ে স্যাপোলস্কি ব্যাখ্যা করেছেন যে কিভাবে মানুষের শ্রেণীবিন্যাস বা মর্যাদা ব্যবস্থা আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে। এটি আমাদের ভেতর থেকে অনুভূতি এবং আচরণের ধরন পরিবর্তন করে। প্রাচীনকালে এমনকি প্রাণীদেরও শ্রেণীবিন্যাস ছিল। একটি আলফা শিম্পাঞ্জি শীর্ষে ছিল, প্রথমে খাওয়া, সবচেয়ে বেশি সঙ্গম করা এবং সবচেয়ে বেশি সম্মান পাওয়া। মানুষও আলাদা নয়। যদিও আজ আমরা স্যুট পরি এবং বিলাসবহুল জীবনযাপন করি, তবুও আমাদের মর্যাদার পিছনে ছুটতে থাকা একই রকম। সাপোলস্কি ব্যাখ্যা করেন যে মর্যাদা আমাদের মস্তিষ্কের রসায়নকে প্রভাবিত করে। উচ্চ মর্যাদার ব্যক্তিদের মধ্যে সেরোটোনিনের মাত্রা বেশি থাকে, যা আত্মবিশ্বাস এবং প্রশান্তি বৃদ্ধি করে। সিদ্ধান্ত গ্রহণ আরও সাহসী হয়ে ওঠে। নিম্ন মর্যাদার ব্যক্তিদের মধ্যে স্ট্রেস হরমোন কর্টিসল বৃদ্ধি পায়, যার ফলে উদ্বেগ, ভয় এবং সিদ্ধান্তের পক্ষাঘাত দেখা দেয়। এর অর্থ হল মর্যাদা কোনো মায়া নয়, এটি আক্ষরিক অর্থেই আপনার মস্তিষ্ককে রাসায়নিকভাবে পরিবর্তন করে। একটি উদাহরণ বিবেচনা করুন। একটি অফিসে দুজন কর্মচারী, রাহুল টিম লিডার এবং মোহিত একজন নবীন। রাহুল আত্মবিশ্বাসী, সাহসী এবং মিটিংয়ে খোলামেলা কথা বলে। বুদ্ধিমান হওয়া সত্ত্বেও মোহিত সর্বদা ভীত, দ্বিধাগ্রস্ত এবং আত্মবিশ্বাসহীন বোধ করে। এই পার্থক্য কেবল অভিজ্ঞতার বিষয় নয়, বরং মর্যাদারও বিষয়। উচ্চ মর্যাদা মানে আরও স্বাধীনতা, নিম্ন মর্যাদা মানে আরও বিধিনিষেধ। মর্যাদা কেবল কাজের দক্ষতা উন্নত করে না, বরং বৈষম্য এবং অবিচারের মূলও হতে পারে। গবেষণায় দেখা গেছে যে উচ্চ মর্যাদার লোকেরা অন্যদের অনুভূতি কম বোঝে, বেশি বাধা দেয় এবং কখনো কখনো অনৈতিক সিদ্ধান্ত নেয়। কারণ ক্ষমতা নেশাগ্রস্ত করে, এটি আক্ষরিক অর্থেই মনকে নিস্তেজ করে তোলে। তাহলে মর্যাদা কি খারাপ? না। গবেষকরা বলছেন যে মর্যাদা নিজেই খারাপ নয়। কিন্তু যখন আমরা এটিকে আমাদের পরিচয় করে তুলি, যখন আমরা এটিকে শ্রেষ্ঠত্ব বিবেচনা করতে শুরু করি, তখনই সমস্যা শুরু হয়। একজন সত্যিকারের নেতা হলেন যিনি মর্যাদা অর্জনের পরেও স্থির থাকেন, যিনি ক্ষমতা ব্যবহার করেন ক্ষমতায়নের জন্য, ভয় দেখানোর জন্য নয়। মর্যাদা কিভাবে পরিবর্তিত হয়? এই পৃথিবীতে কোনো মর্যাদা স্থায়ী নয়। একটা সময় ছিল যখন নোকিয়া 1 নম্বর ছিল। আজ যারা এটি উল্লেখ করে তাদের সংখ্যাও কম। একটা সময় ছিল যখন আব্দুল কালাম সংবাদপত্র বিক্রি করতেন। পরে তিনি দেশের রাষ্ট্রপতি হন। এর মানে হল যে আপনার বর্তমান অবস্থান আপনার স্থায়ী পরিচয় নয়। আপনি যদি আজ নিম্ন মর্যাদায় থাকেন, তাহলে আতঙ্কিত হবেন না। আপনার মন এখনও চাপা থাকে, তবে আপনি নিজেকে প্রমাণ করার সুযোগ পেতে পারেন। মর্যাদা পরিবর্তন হয়, কিন্তু একজন ব্যক্তির প্রতিটি পরিস্থিতিতে মানুষ থাকা উচিত। এবং যদি আপনি উচ্চ মর্যাদায় থাকেন, তাহলে নম্র হন। আপনার আসল চরিত্র সেখানেই প্রকাশিত হবে। পদক্ষেপ: পরের বার যখন তুমি নিম্নস্তরের কারো সাথে দেখা করবে, তখন কেবল তাদের মর্যাদা দিয়ে তাদের বিচার করো না। তাদের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলো দেখো। আর যদি তুমি নিজেও নিম্নস্তরের বোধ করো, তাহলে মনে রেখো যে মর্যাদা হল তোমার গন্তব্য নয়, বরং একটি যাত্রা। অধ্যায় 11: নীতি এবং সঠিক কাজ করা। ধরো তুমি রাস্তায় হাঁটছ এবং একজন বৃদ্ধা মহিলা পড়ে গেলে। তোমার কাছে দুটি বিকল্প আছে: তাকে তুলে নাও এবং তাকে সাহায্য করো, অথবা দেরি করে ফেলেছ বলে তাড়াতাড়ি চলে যাও। কিন্তু প্রশ্ন হল, তুমি কোন পথ বেছে নেবে এবং কেন? নীতি আমাদের শেখায় যে কখন কি করা সঠিক এবং কেন। এই অধ্যায়ে রবার্ট স্যাপোলস্কি ব্যাখ্যা করেছেন যে আমাদের মধ্যে কিভাবে নৈতিক সিদ্ধান্ত তৈরি হয়। এটা কি আমাদের ডিএনএতে শেখা বা লেখা আছে? আমাদের নৈতিক মস্তিষ্ক কিভাবে কাজ করে? স্যাপোলস্কির মতে, যখন আমরা একটি নৈতিক পরিস্থিতিতে থাকি, তখন আমাদের মস্তিষ্ক বিদ্যুৎ গতিতে কিছু অংশ সক্রিয় করে: অ্যামিগডালা, যা দুঃখ বা রাগের মতো মানসিক প্রতিক্রিয়া প্রদান করে; প্রিফ্রন্টাল কর্টেক্স, যা সচেতন সিদ্ধান্ত নেয়; এবং ইনসুলা, যা অপরাধবোধ এবং লজ্জার অনুভূতি নিয়ে আসে। এর অর্থ হল নৈতিকতা কেবল একটি মানসিক গণনা নয়, বরং একটি গভীর আবেগগত প্রক্রিয়া। বড় প্রশ্ন হল, নৈতিকতা কি সহজাত নাকি সামাজিক? নৈতিকতা কি আমাদের মধ্যে প্রবেশ করানো হয় নাকি শেখানো হয়? উত্তর: উভয়ই।
স্যাপোলস্কি বলেন যে মানুষ জৈবিকভাবে নৈতিক হওয়ার জন্য প্রস্তুত। এমনকি 6 মাস বয়সী শিশুরাও অন্যায্য আচরণের প্রতি প্রতিক্রিয়া দেখায়। কিন্তু মূল্যবোধ এবং নিয়ম আমাদের কাছে আসে সমাজ থেকে, ধর্ম, সংস্কৃতি, বাবা মা এবং স্কুল থেকে। ধরুন একটি শিশু একটি দোকান থেকে একটি চকলেট বার চুরি করে। এটা কি ভুল? আপনি যদি ভাবতে থাকেন তাহলে আপনি বলতে পারেন যে সে ভুল করেছে। কিন্তু যদি সেই শিশুটি দুর্ভিক্ষপীড়িত দেশে থাকে যেখানে খাবার নেই, তাহলে নৈতিক বিচার প্রেক্ষাপটের উপর নির্ভর করে। পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে আমাদের সঠিক এবং ভুলের মানও পরিবর্তিত হয়। সাপোস্কি একটি গভীর দ্বন্দ্বের কথা বলেছেন, ন্যায়বিচার বনাম করুণা। চোরকে কি শাস্তি দেওয়া উচিত? হ্যাঁ, কিন্তু যদি সে তার সন্তানদের ক্ষুধার্ত থাকার কারণে চুরি করত, তখনই আসল নৈতিকতা আসে যখন আমরা নিয়মভিত্তিক ন্যায়বিচারের ঊর্ধ্বে উঠে মানুষের পরিস্থিতি বোঝার চেষ্টা করি। একটি আশ্চর্যজনক তথ্য হল যে আমরা প্রায়শই নীতিহীন থাকি, কিন্তু আমরা গোষ্ঠীগত পক্ষপাতের পরিপ্রেক্ষিতে চিন্তা করি, সে আমাদের ধর্ম থেকে এসেছে, তাকে ক্ষমা করো, সে একজন বহিরাগত, তাকে শাস্তি দাও। এই পক্ষপাতও আমাদের সহিংসতার দিকে নিয়ে যায়। সাপোস্কি বলেন যে নৈতিক যুক্তি আমরা বনাম তাদের মনোবিজ্ঞান দ্বারা দূষিত। যা সঠিক তা করা সবসময় সহজ নয়, তবে এটিই আমাদের মানবতার আসল বৈশিষ্ট্য। কখনো কখনো সঠিক পথ একাকী। এটি কঠিন, লোকেরা এটি নিয়ে মজা করে, কিন্তু সেই পথই আপনাকে শক্তিশালী করে তোলে। নৈতিকতা মানে কেউ না দেখলেও সঠিক কাজ করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন জার্মান মহিলা বিপদ সত্ত্বেও 100টিরও বেশি ইহুদি শিশুকে লুকিয়ে রেখে তাদের বাঁচিয়েছিলেন। তার কোনো অস্ত্র ছিল না, কোনো শক্তি ছিল না, কেবল মনোবল এবং নীতি ছিল। তিনি জানতেন যে ধরা পড়লে তাকে হত্যা করা হবে। তবুও তিনি সঠিক কাজটি করেছিলেন। এটি প্রকৃত নৈতিকতা, স্বার্থ ছাড়াই, কেবল মানবতার জন্য। অধ্যায় 12, অন্য কারো ব্যথা অনুভব করা। সহানুভূতির বিজ্ঞান। কল্পনা করুন একটি শিশু রাস্তায় পড়ে আপনার কাছে ছুটে আসে। হাঁটুতে ঝাঁকুনি, আপনার চোখে জল। আপনার ভেতরে কিছু একটা আপনাকে ছিঁড়ে ফেলে, কিছু একটা ভেঙে যায়। আপনি তাদের ব্যথা অনুভব করেন, যেন আপনি তারা নয় যারা আহত হয়েছেন। কিন্তু প্রশ্ন হল, কেন এটি ঘটে? এটা কি আমাদের মানবতা নাকি আমাদের মস্তিষ্কে এমন কিছু সংযুক্ত? স্যাপোলস্কি ব্যাখ্যা করেন যে সহানুভূতি কেবল একটি নৈতিক গুণ নয়, বরং একটি স্নায়বিক বাস্তবতা। আমাদের মস্তিষ্কে মিরর নিউরন রয়েছে। যখন আমরা অন্য কাউকে ব্যথায় দেখি, তখন আমরা তা অনুভব করি। আমাদের মস্তিষ্কের একই অংশগুলি সক্রিয় হয় যেন আমরা নিজেরাই ব্যথা অনুভব করছি। এর অর্থ আমরা আক্ষরিক অর্থেই অন্য কারো ব্যথা অনুভব করি। একটি গবেষণায় যখন লোকেরা স্ক্রিনে অন্য কারো হাত পোড়াতে দেখেছিল, তখন তাদের নিজস্ব ব্যথা সেন্সর সক্রিয় হয়েছিল। এর অর্থ সহানুভূতি কোনো মায়া নয়, বরং একটি শারীরিক অভিজ্ঞতা। কিন্তু এখন প্রশ্ন ওঠে, সহানুভূতি যদি আমাদের মধ্যে অন্তর্নিহিত থাকে, তাহলে সবাই কেন সহানুভূতিশীল নয়? সাপোস্কি বলেন, সহানুভূতি নির্বাচনী। আমরা বেশিরভাগই আমাদের মতো দেখতে, চিন্তা করে বা অনুভব করে এমন লোকদের প্রতি সহানুভূতি অনুভব করি। এর অর্থ হল আমাদের সহানুভূতির সীমা রয়েছে। সাপোস্কি অসংখ্য পরীক্ষার মাধ্যমে দেখিয়েছেন যে আমরা প্রায়শই আমাদের দলের প্রতি, অর্থাৎ আমাদের মতো লোকদের প্রতি বেশি সহানুভূতি দেখাই এবং আমাদের বাইরের দলের প্রতি কম। উদাহরণস্বরূপ, যদি আপনার সম্প্রদায়, ধর্ম বা দেশের কোনো শিশু পড়ে যায়, তাহলে আপনি সাহায্যের জন্য ছুটে যান। কিন্তু একই শিশু যদি অন্য কোনো গোষ্ঠীর হয়, তাহলে অবচেতনভাবে আমরা তত দ্রুত প্রতিক্রিয়া দেখাই না। এই পক্ষপাতই পৃথিবীতে বৈষম্যের কারণ। এটি যুদ্ধ এবং ঘৃণার জন্ম দেয়। তবে এটি আমাদের আসল শক্তিও হতে পারে। সাপোলস্কি বলেন যে সহানুভূতি একটি পেশির মতো। আমরা যত বেশি এটি ব্যবহার করি, এটি তত শক্তিশালী হয়। আমরা তখনই অন্যদের ব্যথা অনুভব করতে পারি যখন আমরা সচেতনভাবে এটি দেখার সাহস পাই। অস্টভিটজ কনসেন্ট্রেশন ক্যাম্পে থাকা ভিক্টর ফ্রাঙ্কল প্রতিদিন তার সামনে শত শত মানুষ মারা যেতে দেখেছিলেন। কিন্তু তিনি ব্যাখ্যা করেন যে অন্য কারো সাথে রুটির একটি ছোট টুকরো ভাগ করে নেওয়ার অনুভূতি তার মানবতার প্রমাণ ছিল। তিনি বলেন,
সহানুভূতি হল গভীর যন্ত্রণার বিরুদ্ধে প্রতিরোধ। সহানুভূতি কিভাবে গড়ে তোলা যায়? একটি গল্প শুনুন। যখন আপনি কারো গল্প শোনেন, তখন সহানুভূতি স্বাভাবিকভাবেই আসে। মিল দেখুন, পার্থক্য নয়। জাতি, ধর্ম বা মর্যাদার ঊর্ধ্বে উঠে আসুন। 3টি মনোযোগ সহকারে বিরতি নিন। কারো ব্যথা তাৎক্ষণিকভাবে বিচার করবেন না। প্রথমে এটি অনুভব করুন। সহানুভূতি কোনো নরম দক্ষতা নয়, এটি একটি বেঁচে থাকার দক্ষতা। যে সমাজ সহানুভূতি শেখে না সে হিংসা, বিভাজন এবং ঘৃণার দিকে এগিয়ে যায়। তো বন্ধুরা, এখন আমরা আচরণ বইয়ের মাধ্যমে মানুষের আচরণের গভীরতা বুঝতে পেরেছি। হরমোন থেকে শৈশব, নিউরন থেকে সমাজ। আসল প্রশ্ন হল, আমরা এটি থেকে কি শিখতে পারি? পোলস্কি বলেন যে আমাদের আচরণ একটি বিশাল জৈবিক অর্কেস্ট্রা। কিন্তু সবচেয়ে অনুপ্রেরণামূলক বিষয় হল, আপনার মস্তিষ্ক পরিবর্তন করা যেতে পারে। আপনার আচরণ পরিবর্তন করা যেতে পারে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি আপনার গল্প পরিবর্তন করতে পারেন। আমরা প্রায়শই মনে করি যে রাগ, ভয়, লোভ বা সহিংসতা আমাদের স্বভাব এবং আমরা এগুলি পরিবর্তন করতে পারি না। কিন্তু সত্য হল, এই সব কিছুই শেখা হয়, এবং যা শেখা হয় তা পরিবর্তন করা যেতে পারে। যখন আমরা বুঝতে পারি যে আমাদের আচরণ জেনেটিক্স, হরমোন, লালন পালন এবং পরিবেশ দ্বারা কিভাবে গঠিত হয়, তখন আমরা অন্যদের বিচার করার পরিবর্তে তাদের বোঝার চেষ্টা করি। এবং যখন আমরা নিজেদের বুঝতে পারি, তখন আমরা আমাদের নিজস্ব আবেগগত প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে শিখি। তাহলে মূল কারণ কি? অথবা যখন কেউ কিছু ভুল করে, কেবল তাদের শাস্তি দেওয়ার পরিবর্তে আমাদের তাদের পটভূমি বুঝতে হবে। সাপোকির বইটি কেবল আমাদের জ্ঞানই দেয় না, বরং একটি নতুন দৃষ্টিভঙ্গিও প্রদান করে। মানবতায় পরিপূর্ণ একটি দৃষ্টিভঙ্গি। এমন একটি দৃষ্টিভঙ্গি যেখানে করুণা, কৌতূহল এবং পরিবর্তন সম্ভব। সুতরাং এই বইয়ের আসল বার্তা হল এই: লোভ বা হিংসা আমাদের প্রকৃতির অন্তর্নিহিত, এবং আমরা সেগুলি পরিবর্তন করতে পারি না। কিন্তু সত্য হল, এই সব কিছুই শেখা হয়, এবং যা শেখা হয় তা পরিবর্তন করা যেতে পারে। যখন আমরা বুঝতে পারি যে জেনেটিক্স, হরমোন, লালন পালন এবং পরিবেশ দ্বারা আমাদের আচরণ কিভাবে গঠিত হয়, আমরা অন্যদের বিচার করার পরিবর্তে তাদের বোঝার চেষ্টা করি। আর যখন আমরা নিজেদের বুঝতে পারি, তখন আমরা আমাদের নিজস্ব আবেগগত প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে শিখি। তাহলে মূল কারণ কি? অথবা যখন কেউ কিছু ভুল করে, কেবল তাদের শাস্তি দেওয়ার পরিবর্তে আমাদের তাদের পটভূমি বোঝা উচিত। সাপোকির বইটি কেবল আমাদের জ্ঞানই দেয় না, বরং একটি নতুন দৃষ্টিভঙ্গিও দেয়। মানবতায় পরিপূর্ণ একটি দৃষ্টিভঙ্গি। এমন একটি দৃষ্টিভঙ্গি যেখানে করুণা, কৌতূহল এবং পরিবর্তন সম্ভব। সুতরাং এই বইয়ের আসল বার্তা হল এই: লোভ বা সহিংসতা আমাদের প্রকৃতির অন্তর্নিহিত, এবং আমরা সেগুলি পরিবর্তন করতে পারি না। কিন্তু সত্য হল, এই সব কিছুই শেখা হয়, এবং যা শেখা হয় তা পরিবর্তন করা যেতে পারে। যখন আমরা বুঝতে পারি যে জেনেটিক্স, হরমোন, লালন পালন এবং পরিবেশ দ্বারা আমাদের আচরণ কিভাবে গঠিত হয়, তখন আমরা অন্যদের বিচার করার পরিবর্তে তাদের বোঝার চেষ্টা করি। আর যখন আমরা নিজেদের বুঝতে পারি, তখন আমরা আমাদের নিজস্ব আবেগগত প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে শিখি। তাহলে মূল কারণ কি? অথবা যখন কেউ কিছু ভুল করে, কেবল তাদের শাস্তি দেওয়ার পরিবর্তে আমাদের তাদের পটভূমি বোঝা উচিত। সাপোকির বইটি কেবল আমাদের জ্ঞানই দেয় না, বরং একটি নতুন দৃষ্টিভঙ্গিও দেয়। মানবতায় পরিপূর্ণ একটি দৃষ্টিভঙ্গি। এমন একটি দৃষ্টিভঙ্গি যেখানে করুণা, কৌতূহল এবং পরিবর্তন সম্ভব। তাই এই বইয়ের আসল বার্তা হল এটি: